হ্যালো বন্ধুরা, আজকে আমরা চুক্তি আইন নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এ যারা পড়ো কমার্সে তাদের কিন্তু এই চুক্তি আইনটা আছে। এই আইন নিয়ে আজকে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, তোমরা বুঝতে পারবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন আসছো তাদের কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমার যে বন্ধুবান্ধব আছে তাদের সাথে তোমরা শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা চ্যানেল ভিডিও আমি আশা করছি আপলোড করব, এবং প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ আমি আলোচনা করব। তোমাদের অন্য কোনো হেল্প আর লাগবে না আশা করছি। ঠিক আছে বন্ধুরা, প্রথমে আমরা পড়ছি। আজকে আমরা আলোচনা করব এগ্রিমেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট। কী আলোচনা করবো? এগ্রিমেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট নিয়ে আমরা আলোচনা করব। তো কী কী পড়তে হবে দেখে নিই আমরা। ফার্স্টে আমাদের ভূমিকা, চুক্তি আইন, আইনের বিভাগ কী, চুক্তি আইনের স্থান কোথায়, ভারতীয় চুক্তি আইন, চুক্তি আইনের উদ্দেশ্য কী, সম্মতির সংজ্ঞা কাকে বলা হয়, চুক্তির সংজ্ঞা কী, সব চুক্তি সম্মতি কিন্তু সব সম্মতি চুক্তি নয়। আর আরটা আমরা পড়বো যে চুক্তির শ্রেণীবিভাগ কী, বৈধতার অনুসারে, গঠন অনুসারে, চুক্তি পালনের ভিত্তিতে চুক্তির আবশ্যকীয় উপাদানগুলো আমরা এগুলো পড়ব। দেখো বন্ধুরা, আমরা প্রথমে আসছি কন্ট্রাক্ট অ্যাক্টে আসছি। কন্ট্রাক্ট অ্যাক্ট, কন্ট্রাক্ট কাকে বলা হচ্ছে দেখো। চুক্তি আইনের নির্দিষ্ট নীতি ও নিয়মকানুন না জেনে মানুষ এমন কিছু কাজ করে যার ফলে নিজেদের অজান্তেই তারা আইনের চোখে চুক্তিতে আবদ্ধ হয়ে পড়ে। এটা আমাদের খুব দরকার জানা। কি বললাম কথাটা? আমরা যদি আইন না জানি, না জেনে যদি কিছু কাজকর্ম করি, পরবর্তীকালে দেখতে পাচ্ছি আমাদের নামে বিভিন্ন মামলা হচ্ছে। কারণ কি, আমি জানতাম না ওই কাজটা করার ফলে আমি কিন্তু একটা এগ্রিমেন্টে এসে গেছি, কন্ট্রাক্টে এসে গেছি। তাই বলা হচ্ছে চুক্তির নিয়ম কানুন আছে, তাকে জানতে হবে, এগুলো জেনেই আমার চুক্তি করতে হবে। তাই যেমন মানুষ যখন কিছু কেনা বেচা করে বা কোনো দ্রব্য বা অর্থ ধার করে, বাসে বা ট্রেনে চড়ে, তখন আইনের চোখে তারা চুক্তিতে আবদ্ধ হয়। আমরা জানিও না, আমি যখন বাসে চললাম, বাসে কিন্তু একটা কন্ট্রাক্ট হয়ে গেছে আমার, বাসেতে উঠছি জানিও না। বুঝতে পারছো আমি কী বলছি কথাটা? বা মনে করো ট্রেনে উঠছি, তাহলে এখানে অনেকগুলো অজান্তে আমাদের সাথে কন্ট্রাক্ট হয়ে গেছে, সেগুলো জানি না। আর যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে লিপ্ত তাদের অধিকাংশ কিন্তু লেনদেনের চুক্তির উপর নির্ভরশীল। ব্যবসায়ীরা চুক্তি অনুযায়ী ব্যবসায়িক শর্ত পালন করে, কারণ যারা ব্যবসা করছে একটা কন্ট্রাক্ট আছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের মধ্যে চুক্তি সম্পাদিত হচ্ছে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এই সমস্ত বিষয়ে সমাধানের জন্য আমাদের কন্ট্রাক্ট অ্যাক্ট বা চুক্তি সংক্রান্ত আইনের জ্ঞান এবং তার যথাযোগ্য ব্যাখ্যা করা প্রয়োজন। তাহলে আমরা কী বুঝলাম? আমরা বুঝলাম যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের মধ্যে রেগুলার কিন্তু একটা কন্ট্রাক্ট হচ্ছে। সে কন্ট্রাক্টটাকে আটকানোর জন্য, সে কন্ট্রাক্টটাকে থেকে বাঁচার জন্য, সে কন্ট্রাক্টের প্রতিকার পাওয়ার জন্য আমাদের এই কন্ট্রাক্ট একটা জানা দরকার। এছাড়াও আমাদের অজান্তে অনেক ক্ষেত্রে বাসে, ট্রেনে বা মনে করো দ্রব্য কেনার সময় কিন্তু আমরা অনেকগুলো আইনকে মানি না, বা আইন জানিও না, কিন্তু আমাদের অজান্তে কিন্তু আইনগুলো, এই আইনের ভেড়াজালে কিন্তু আমরা আটকে যাচ্ছি। এবার দেখো আইনের বিধানগুলো আমরা দেখব। দেখো, ক্লাসিফিকেশান আইন, আইন দু ধরনের হয়, একটা হচ্ছে পাবলিক আইন আর প্রাইভেট আইন। পাবলিক কোনটা? রাষ্ট্র বা দেশ, রাষ্ট্র বা দেশ যে আইনগুলো প্রণয়ন করে, রাষ্ট্র বা ব্যক্তির মধ্যে সম্পর্ক বা নিরূপণকারী হচ্ছে আমাদের পাবলিক ল। প্রাইভেট কোনটা? প্রাইভেট হচ্ছে, প্রাইভেট আইনের অন্তর্গত বিষয়গুলো হচ্ছে একজন ব্যক্তি অপর ব্যক্তির উপর যে অধিকার প্রতিষ্ঠা করে তাকে বলা হচ্ছে প্রাইভেট আইন। দেখো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি পাবলিক আইন আর প্রাইভেট আইন। তো দেশের সংবিধান, প্রশাসন সম্পর্কিত আইন, তা নিয়ে যে ল অফ প্রপার্টি, ল অফ কন্ট্রাক্ট। প্রাইভেট আইনে হচ্ছে আদার প্রাইভেট ল। আমাদের এ হচ্ছে লয়ের এলিমেন্টগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে বন্ধুরা, এবার আমাদের ফার্স্ট আসছে ভারতীয় কন্ট্রাক্টের, যেটা আমাদের চ্যাপ্টারটা, এটা চ্যাপ্টার আমাদের ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। দেখতে পাচ্ছ? হ্যাঁ, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। এই ইন্ডিয়ান কন্ট্রাক্টটা 1972 সালে চালু করা হয়, বলবৎ হয়। এই আইনটা ভারতের সর্বত্র বলবৎ করে। তো সালটা দেখে তুমি বুঝতে পারছো, 1872 সাল। মানে এখনটা 1872 সাল, মানে ইংরেজরা কিন্তু আমাদের দেশে ছিল তখন, তারা এই আইনটা দিয়ে গেছে, দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। এবার কথা হচ্ছে আমাদের আইনের উদ্দেশ্য কী, কেন আমরা আইনটা করছি।
প্রতিশ্রুতি অনুযায়ী দায়বদ্ধ সৃষ্টি করা। যদি আমি তোমার সাথে কোনো একটা প্রমিস করি, সেই প্রমিস কিন্তু আমার মেটাতে হবে, বুঝলে তো? তো মেটানো যদি না হয় আইনের সাহায্য নিতে হবে। পরিস্থিতি অনুযায়ী দায়বদ্ধ সৃষ্টি করা। পরিস্থিতি, চুক্তিতে আবদ্ধ ব্যক্তিরা ঠিক কোন কোন পরিস্থিতিতে একে অপরের দায়বদ্ধ থেকে চুক্তি করবে তা আইন ঠিক করবে। বন্ধুরা বুঝতে পারছো আমি কী বলছি? তারপর দেখো তোমার দেওয়া হচ্ছে চুক্তি আইনে ব্যর্থ হলে কী হবে। যদি আমি একটা কোনো কন্ট্রাক্ট না করতে পারি, মনে করো তোমার সাথে আমার একটা কন্ট্রাক্ট হয়েছিল যে আমি তোমাকে সোমবারের মধ্যে কিছু গুডস পাঠাবো, কোনো একটা কারণে আমি তোমাকে পাঠাতে পারলাম না। এবার আমি যে তোমাকে পণ্যটা পাঠাতে পারলাম না, তার জন্য তুমি তো অনেক ক্ষতিগ্রস্ত হবে, কারণ তুমি আমার মালটাকে নিয়ে বা আমার গুডসটাকে নিয়ে অন্য কাউকে পাঠাবে, তুমি পাঠাতে হবে, তুমি ক্ষতিগ্রস্ত হলে তুমি আমার উপর একটা মামলা করবে। তখন আমি যে চুক্তিটা ব্যর্থ হলাম, তখন আমি কি করব সেটাও কিন্তু আমাকে আইনের উদ্দেশ্যে এই আইন দিয়ে কিন্তু আমার প্রতিবিধান করা হবে। আর ব্যবসায়ী লেনদেনকে নিশ্চয়তা করতে হবে, এটা তো মেন উদ্দেশ্য। তোমার সাথে আমার যদি কোনো একটা লেনদেন হয়, তা সেই লেনদেনটা কি সঠিক হচ্ছে? তুমি কোন নিশ্চিতে আসছো যে কালকে আমি তোমার সাথে যে আজকে কথাটা বললাম পালন করব? সে পালনের 100% নিশ্চয়তার জন্য, সার্টেনিটির জন্য ওরা কিন্তু এই বাণিজ্যিক আইনটা এনেছে। তাহলে আমরা কি পড়লাম? চুক্তি আইন উদ্দেশ্য কী হলো? প্রতিশ্রুতি অনুযায়ী দায়বদ্ধ সৃষ্টি করা, আর পরিস্থিতি অনুযায়ী দায়বদ্ধ সৃষ্টি করা। চুক্তি পালনে ব্যর্থ হলে তার প্রতিবিধান কী হবে, আর ব্যবসায়ী লেনদেনের নিশ্চয়তা আনার জন্য কিন্তু আমাদের এই চুক্তি আইনের উদ্দেশ্য। এবার আমরা দেখব যে এগ্রিমেন্ট কাকে বলা হচ্ছে। ডেফিনেশন আমরা বললাম প্রমিস। এগ্রিমেন্টটা কি? চুক্তি আইনের মেন কথাই হচ্ছে সম্মতি ছাড়া কোনো কাজ হয় না, সম্মতি হওয়া যায়। চুক্তি আইনের 2E ধারা অনুযায়ী বলা হচ্ছে চুক্তিতে যে দুটি পক্ষ থাকে তাদের মধ্যে প্রতিদানের মাধ্যমে সংগঠিত এক বা একাধিক প্রতিশ্রুতি থেকে সম্মতি সৃষ্টি হয়। কোনোদিন একা লোক কখনো কোনো চুক্তি করতে পারবে না। আমি আমার সাথে চুক্তি করতে পারবো না, মিনিমাম 2জন লোক থাকবে। তাহলে সম্মতি হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, যেটা ছাড়া এলিমেন্ট মানে কি? মনে করো তুমি পায়েস রাঁধছো, কী কী লাগবে? দুধ লাগবে, চাল লাগবে, আরও তো লাগবে, ওগুলো এলিমেন্ট। তাই ফার্স্ট এলিমেন্ট হচ্ছে আমাদের সম্মতি। তাহলে একটা ব্যক্তি অন্য ব্যক্তির সাথে যদি কোনো একটা কন্ট্রাক্ট করে বা চুক্তি করে, তার মধ্যে ফার্স্ট সম্মতি। তা আমরা কি দেখতে পাচ্ছি? চুক্তিতে যে দুটি পক্ষ থাকে তাদের মধ্যে পারস্পরিক ঐক্যমতের মাধ্যমে পৌঁছানো যায়। তাহলে চুক্তি সবসময় দুটি পক্ষের মধ্যে হবে, একা চুক্তি হওয়া সম্ভব নয়। চুক্তিতে উল্লিখিত একই বিষয় নিয়ে একই অর্থ ভাববেন এবং যার ফলে সমস্যা সৃষ্টি হবে। আমি কি বললাম? চুক্তিতে উল্লিখিত একই বিষয় থাকবে, সেম থিং ইন সেম সেন্স। আমি যে কথা বলে এক সেন্সে বলবো, অন্য সেন্সে বললে হবে না, আমি এ কথা মেনে নিতে হবে। যদি একটা কথাকে অনেকভাবে বলা যায়, যখন কন্ট্রাক্ট করা হবে কথার মধ্যে কিন্তু বলে দেওয়া হবে। কি বলা হবে? যে আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো এরকম, কিন্তু তুমি বুঝতে পারছো তো? এবার দেখো, চুক্তি আইনে দুটি সম্মতি হয়, একটা সামাজিক সম্মতি, একটা আইনগত সম্মতি। এবার আমরা দেখব এই চুক্তির উপাদানগুলো কী কী। প্রথমে হচ্ছে একাধিক ব্যক্তি থাকবে। কোনো ব্যক্তি নিজে সম্মতি করতে পারে না। আমি তো প্রথমে বললাম যে একা কন্ডিশন চুক্তি করা যায় না। সম্মতি সৃষ্টিতে দুটি পক্ষ থাকা দরকার। আমরা তো অ্যাকাউন্টেন্সি বললাম লেনেওয়ালা দেনেওয়ালা, তবে তো লেনদেন হয়। আমি এক পকেটের টাকা অন্য পকেটে রাখলাম, লেনদেন হবে কি হবে না? এখানেও তাই হবে, সম্মতির জন্য দুটো পক্ষ থাকা দরকার। এদের মধ্যে এক পক্ষকে বলা হয় প্রস্তাবকারী, অফারার, আর অপর পক্ষকে বলা হয় প্রস্তাব গ্রহীতা। তাহলে যে একজন থাকবে প্রস্তাবকারী, অন্যজন থাকবে প্রস্তাব গ্রহীতা। বুঝতে পারলে? তা দুটো পক্ষ থাকবে, একজন হচ্ছে প্রস্তাবকারী, অফারার, আর অ্যাকসেপ্টর। যে অফার দেবে তাকে বলে অফারার, আর যে গ্রহণ করবে তাকে বলা হয় প্রস্তাবকারী। বুঝতে পারছো? তাহলে একাধিক ব্যক্তি থাকবে, প্রথমে বুঝতে পারলাম আমরা। পরের তুমি দেখো, প্রস্তাব ও স্বীকৃতি, অফার ও অ্যাকসেপ্টেন্স। সম্মতি গ্রহণের ক্ষেত্রে দুটি পক্ষ প্রয়োজন, যা আগে থেকে উল্লেখ করা হয়। এদের মধ্যে যিনি প্রস্তাবকারী তিনি প্রস্তাব দেবেন, একজন প্রস্তাব দিচ্ছেন। আমি এই জিনিসটাকে উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে বুঝতে পারবে। মনে করো তুমি দোকান দিয়ে যাচ্ছিলে, দোকানের পাশ দিয়ে যাচ্ছ, দোকানের মধ্যে কিন্তু অনেক কিছু লেখা আছে, আজকে 50% ছাড়। এই 50% ছাড় দেওয়া আছে, এটা কিন্তু একটা অফার, উনি অফার দিচ্ছ। এবার তুমি যদি ওই অফারটা দেখে দোকানে গিয়ে কেনাকাটি করো, তাহলে তুমি হচ্ছে প্রস্তাব গ্রহীতা।
তো দুটো পক্ষ হলো, দোকানদার একজন হচ্ছে তোমার অফার দিল আর তুমি একটা হচ্ছে প্রস্তাব গ্রহীতা, ঠিক আছে। তাহলে এদের মধ্যে যিনি প্রস্তাবকারী তিনি প্রস্তাব দেবেন আর গ্রহীতা কিন্তু প্রস্তাব গ্রহণ করবেন। প্রস্তাব দেওয়া ও প্রস্তাব গ্রহণের মধ্যে যে কোনো বোঝার ভুল হবে না। 50% অফার মানে কি? টাকার ওপর 50% অফার, কিসের ওপর অফার দেওয়া হচ্ছে বুঝতে হবে। অর্থাৎ উভয় পক্ষই এইরকমভাবেই প্রস্তাব প্রদান ও প্রস্তাব গ্রহণ করবে। বুঝতে পারলে আসলে তোমরা বুঝতে পেরেছো। এবার আমি আসি 3 নম্বর, কী বলা হচ্ছে? চুক্তি হবে নিঃশর্ত। সম্মতি গ্রহণের প্রস্তাব ও স্বীকৃতি উভয় কিন্তু নিঃশর্ত হবে, কোনো কন্ডিশান থাকবে না। কন্ডিশান মানে যদি সোমবার দিন সকালবেলা বৃষ্টি হয় তবেই আমি আমার বাইকটা বেচবো, এটা কিন্তু কন্ডিশান। এরকম যদি কোনো কন্ডিশান থাকে তবে কিন্তু চুক্তি হবে না। চুক্তি হবে নিঃশর্ত, কোনো শর্ত থাকবে না তবেই চুক্তি হবে। অর্থাৎ সৃষ্টিকারীকে কোনো রকম শর্ত বা বাধ্যবাধকতা করা যাবে না। বুঝতে পারলে? বা মনে করো তোমাকে ঠেকাচ্ছে, ঠিক আছে ভাই আজ আমার মোবাইলটা কিনতে হবে, কিনতেই হবে, এটা কিন্তু একটা কন্ডিশনে দেওয়া আছে। এটা কিন্তু আইনের চোখে কোনো বৈধতা নেই বা ভ্যালিডিটি নেই। স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে যদি কোনো নির্দিষ্ট পদ্ধতি উল্লেখ না থাকে সেক্ষেত্রে প্রথাগত বা যুক্তিগত পদ্ধতি অনুযায়ী স্বীকৃতি করতে হবে। স্যার যদি কোনো পদ্ধতি না থাকে তাহলে আমাদের আইন যা বলছে সেটা মেনে নিতে হবে। তা আমরা 3টে পয়েন্ট পড়লাম, এখানে মুখস্থ হয়ে যাবে আমাদের। কী বলছি? একটা হচ্ছে একাধিক ব্যক্তি থাকবে, প্রস্তাব থাকবে, স্বীকৃতি থাকবে আর নিঃশর্ত থাকবে, ঠিক আছে বন্ধুরা। এবার আমরা আসছি ঐক্যমত। সম্মতির অত্যাবশ্যক উপাদান হচ্ছে ঐক্যমত। প্রস্তাবকারী অপরপক্ষকে যে প্রস্তাব দেবে তিনি যে ভাবনা নিয়ে প্রস্তাব দিচ্ছেন অপরপক্ষ সে ভাবনা নিয়ে প্রস্তাব গ্রহণ করবেন। ভেবে দেখো, দুজনের ভাবনা একই থাকবে, একই সেন্সে থাকবে। দুরকম সেন্স হলে কিন্তু সে কন্ট্রাক্ট হবে না। চুক্তি বিষয়বস্তু কিন্তু একই সময়ে একই হবে, পাল্টে গেলে কিন্তু সেটা হবে না। আমি তোমাকে যে বেসে তোমাকে একটা কন্ট্রাক্ট করছি উনিও যে কিনা গ্রহণ করছে তারও কিন্তু একই থাকবে, অর্থাৎ ঐক্যমত একই থাকবে। পরবর্তীকালে যদি কোনো বিবাদ হয়, তুমি যদি বলো না আমি তো এটা বুঝতে পারিনি, আপনি তো এই কথা বলেছিলেন, যদি কোনো কন্ডিশন বুঝতে না পারো তাহলে কিন্তু ওই কন্ট্রাক্টটা কেটে দিতে পারে বা ভেঙে দিতে পারে, বা একে বলে ব্রিচ অফ কন্ট্রাক্ট, ব্রিচ। এবার আসে প্রতিদান, কনসিডারেশন। বৈধ সম্মতির ক্ষেত্রে প্রতিদান হচ্ছে আবশ্যিক। প্রতিদান হলো কোনো একটি সুবিধা, লাভ, উপকার যার মূল্য থাকবে এবং এক পক্ষ যেটি দেবে অপরপক্ষ তা গ্রহণ করবে, এটা কনসিডারেশান। কনসিডারেশান ছাড়া উইদাউট কনসিডারেশান নো কন্ট্রাক্ট। তা কন্ট্রাক্টের জন্য কিন্তু আমার প্রতিদান দরকার। এবার আসছে আমাদের অধিকার ও দায়বদ্ধতা সৃষ্টি করা। সম্মতি যখনই আইন দ্বারা বলবৎ হয় তখনই কিন্তু প্রস্তাবকারী যে প্রস্তাব নিয়েছেন তার উপর কিন্তু অধিকার জন্মাবে। অর্থাৎ প্রস্তাবকারী একটা প্রস্তাব পালনের দায়বদ্ধতা আছে। যেমন আমি একটা ঘটনা বলি, মনে করো তুমি একটা ইএমআইতে একটা তুমি বাইক কিনলে, স্কুটি কিনলে। প্রথমে কিছু টাকা পেমেন্ট করলে, পেমেন্ট করার পর তুমি কী করছো? বাইকটাকে নিয়ে এসে বাড়িতে এনে ইচ্ছা মতো তুমি চালাচ্ছ। কেন? কারণ তোমার সাথে দোকানদারে কিন্তু তোমাদের কন্ট্রাক্ট হয়ে গেছে। কি কন্ট্রাক্ট হয়ে গেছে? যে তুমি ডাউন পেমেন্ট দেওয়ার পর কিছুটা মালিকানা তুমি পেয়েছো। মালিকানা পাওয়ার দরুন তুমি বাড়িতে এসে ইচ্ছে মতো তুমি গাড়িটা চালাতে পারছো। তাহলে কন্ট্রাক্ট থেকে কিন্তু একটা দায়বদ্ধতা এবং অধিকার জন্মায়। বুঝতে পারছো? যদি ওই তোমার স্কুটিতে কোনোভাবে তোমার যদি হাওয়া না থাকে, তোমার যদি পাম্প দিতে হয়, তাহলে কি তুমি করছো? কারণ তোমার তো অধিকার জন্মে গেছে। কন্ট্রাক্টই একমাত্র আমাদের মধ্যে অধিকার ও দায়বদ্ধতা সৃষ্টি করতে পারে। এবার আছে সম্মতির প্রকারভেদ। অনেক রকম সম্মতি থাকে, এটা সামাজিক ও আইনগত। সমাজে বাস করতে গেলে কিন্তু প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এদের মধ্যে একটা রীতিনীতি বা সম্মতি মানে, একে বলা সামাজিক। আইনগত এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই। মনে করো তোমাকে একটা বন্ধু নিমন্ত্রণ করলো বা একটা বার্থডে পার্টি যাওয়ার কথা, তুমি গেলে না, ওকে তোমার মধ্যে মামলা করতে পারবে? কারণ এটা সামাজিক চুক্তি, এর মধ্যে কোনো মামলা হবে না। বুঝতে পারলে আমি কী বললাম? যখন কিনা সামাজিক চুক্তির মধ্যে কোনো মামলা মোকদ্দমা হয় না। আর যদি দুটি পক্ষ থাকে যার মধ্যে কোনো আইনগত সম্পর্ক তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আইনগত সম্মতি বলা হয় এবং সেক্ষেত্রে মামলা মোকদ্দমা হতে পারে। এটা আইনের দ্বারা বলবৎযোগ্য। তাহলে সামাজিক কোনো চুক্তি সেটা আইনের দ্বারা বলবৎযোগ্য হয় না। আর যেটা সামাজিক চুক্তি না তাহলে সেটাতে বলবৎ হবে। তাহলে আমরা কী বললাম 1 মিনিটে পড়ে নিই। তাহলে সম্মতির অত্যাবশ্যকীয় উপাদানগুলো কী কী হলো? প্রথমে পেলে আমরা একাধিক ব্যক্তি থাকবে, প্রস্তাব থাকবে, স্বীকৃতি হবে নিঃশর্ত, কোনো কন্ডিশন দেওয়া থাকবে না। সোমবার বৃষ্টি হলে তোমাকে আমি বাইকটা বেচবো এমন কোনো কন্ডিশন থাকবে না। ঐক্যমত থাকবে। ঐক্যমত মানে বলা হচ্ছে কি বলছিলাম, যে আমি তোমাকে যে সেন্সে কথাটা বলছি না তুমি সেই সেন্সেই বুঝবে, অন্য কোনো ব্যর্থ করবে না।
প্রতিদান থাকবে, কারণ তুমি কোনো উপকার পাবে, নইলে তুমি চুক্তি কেনই বা করবে আমার সাথে। অধিকার থাকবে, দায়বদ্ধ থাকবে, যে স্কুটি দিয়ে উদাহরণটা বুঝালাম। আর তোমার থাকবে কি সম্মতির প্রকার। আশা করি বন্ধুরা বুঝতে পারছো। এরপরে আমরা একটা আসছি চুক্তির সংজ্ঞা, ডেফিনেশন অফ কন্ট্রাক্ট। চুক্তি কাকে বলা হচ্ছে দেখে নিই আমরা। সাধারণভাবে দুই বা ততোধিক ব্যক্তি যখন আইনসম্মতভাবে বলবৎযোগ্য সম্মতির দ্বারা, এখানে কথা আছে বলবৎযোগ্য মানে কি, যেটা আইনের দ্বারা বলবৎ করা যায়, ফোর্স আছে যার মধ্যে, কোনো কাজ করা হয় বা কোনো কাজ থেকে বিরত করার অধিকার পায়, তখনই চুক্তি বলে ধরে নেওয়া হয়। তাহলে কন্ট্রাক্ট হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে আমি আইনসঙ্গতভাবে কাউকে বলবৎ করতে পারবো, আইনগতভাবে, বা কোনো একটা কাজ করতে বিরত করতে পারি, তাকে বলা হচ্ছে কন্ট্রাক্ট। তাহলে আইন দ্বারা বলবৎ করা যে এমন সম্মতিকে চুক্তি বলা। অ্যান এগ্রিমেন্ট ইজ এনফোর্সেবল বাই ল ইন কন্ট্রাক্ট। কী বলা হচ্ছে? অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল। আইনের দ্বারা এনফোর্সেবল যদি হয় তাকে কন্ট্রাক্ট বলা হচ্ছে, আইনের দ্বারা বলবৎযোগ্য হবে। বুঝতে পারলে? আইনের দ্বারা হওয়া যায়। তোমার বাড়ির পাশে একজন আছে, তুমি লোকটাকে অনেকবার বলেছো দাদা আপনি কিন্তু গাছ কেটে গাছের পাতা আমার বাড়িতে ফেলবেন না, এটা কিন্তু আইনের দ্বারা বলবৎযোগ্য না। যদি আমি আইনের দ্বারা বলবৎ করি, আমি লিখে রাখি যে এখানে যারা কিনা গাছের পাতা কেটে ফেলবে তাদের কিন্তু 500 টাকা জরিমানা দিতে হবে বাই অর্ডার, তখন কিন্তু কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে। এবার আমরা এসে পড়বো এখানে যে আইনের সংক্ষিপ্ত ধারণা থেকে কী পাচ্ছি আমরা। পাচ্ছি আইনের ক্ষেত্রে আমাদের প্রস্তাব, অফার থাকবে। যখন কোনো ব্যক্তি অপর ব্যক্তির কাছ থেকে কোনো কাজ করা বা কাজ করা থেকে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে, তখন প্রথম ব্যক্তির ওই ইচ্ছা প্রকাশকে বলা হয় অফার বা প্রস্তাব। কি আবার বলছি, যখন কোনো ব্যক্তি অপর ব্যক্তির কাছে কোনো কাজ করা থেকে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে, অফার দেওয়া হচ্ছে, অফার। আমি বললাম তুমি রাস্তাতে হেঁটে যাচ্ছ, লেখা আছে আজকে মোবাইলে যে মোবাইল কিনবে তার 10% ছাড়, তাহলে এটা অফার দেওয়া হলো। ইচ্ছা প্রকাশ করছে দোকানদারটা, কি বলছে যে যারা যে দোকান আজকে কিনবে তাদের কিন্তু 10% আমি ছাড় দেবো, এটা অফার। এবার যার কাছে কোনো প্রস্তাব করা হলো, সে যদি ওই প্রস্তাবটি স্বীকার করে বা প্রস্তাবে সায় দেন, তাহলে স্বীকৃতি। এবার তুমি ওই অফারটা দেখে তুমি যদি দোকানে গিয়ে ওই মোবাইলটা কিনতে যাও, তাহলে তুমি প্রমিস নিয়ে নিলে, তুমি তাহলে প্রমিস করলে, তাহলে প্রস্তাব স্বীকৃতি হলে তাকে বলে প্রমিস। এবার আমাদের কথা 3 নম্বর এলিমেন্ট, এগ্রিমেন্ট। প্রমিস হলো যখন দুই পক্ষের মধ্যে পারস্পরিক প্রতিদান সৃষ্টি হয়, তখন তাকে সম্মতি বলে। প্রতিদান থাকবে, লাভ থাকবে, কিছু একটা, দুটো পক্ষ থাকবে, তবেই না হবে। এক পক্ষে কোনোদিন হয় না এগ্রিমেন্ট। আমি কখনো আমার সাথে এগ্রিমেন্ট করতে পারবো না। লাস্ট হচ্ছে প্রতিদান বা কনসিডারেশন। প্রতিদানের অর্থ কি? কোনো সুবিধা, লাভ বা উপকার পাওয়া। আমি যে কোনো কন্ট্রাক্ট করতে, কোনো কন্ট্রাক্ট করার কারণই হচ্ছে কোনো লাভ পাবো, কোনো সুবিধা পাবো। তোমার সাথে একটা কন্ট্রাক্ট করা হলো, মনে করো রাম শ্যামের সাথে কন্ট্রাক্ট করছে কি, যে তুমি 2 সপ্তাহ দোকান খুলবে না, তাহলে তুমি এত পরিমাণ টাকা দেবো। তাহলে রাম শ্যামকে বলছে তুমি 2 সপ্তাহ দোকান খুলবে না, এটা কিন্তু একটা কন্ট্রাক্ট। তাতে কিছু টাকা পাচ্ছে, এটার প্রতিদান। আর ও কি সুবিধা পাচ্ছে? ও কোনো একটা সুবিধা পাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রাক্টের মধ্যে 4টে এলিমেন্ট থাকবে: অফার, প্রমিস, এগ্রিমেন্ট, কনসিডারেশন। অফার, প্রমিস, এগ্রিমেন্ট, কনসিডারেশন। বাংলায় কী হবে? প্রস্তাব, প্রতিশ্রুতি, সম্মতি আর প্রতিদান। বুঝতে পারলে? দেখো এই নিচেটা ভালো মতো ছক করে দেওয়া আছে। প্রস্তাব হলো স্বীকৃতি মাধ্যমে তৈরি করা হয় প্রতিশ্রুতি। তাহলে প্রস্তাব গৃহীত হওয়ার মাধ্যমে তৈরি হয় প্রমিস, যার মাধ্যমে তৈরি হয়, যার মিলিত হয় প্রতিদান। প্রতিদান যদি মিলিত হয় তার ফল হচ্ছে সম্মতি, আর যা আইনের দ্বারা বলবৎ করা হয় চুক্তি। কী বললাম? দেখো পয়েন্টটা দেখো, দেখানো কি সুন্দরভাবে লিখে দেওয়া আছে। প্রস্তাব গৃহীত হওয়ার মাধ্যমে তৈরি হয় প্রমিস, প্রমিস মিলিত হলে হবে প্রতিদান, প্রতিদান যদি মিলিত হয় হবে সম্মতি, এগ্রিমেন্ট। এবার এগ্রিমেন্টটা আসলো, আর এগ্রিমেন্ট যদি আইনের দ্বারা সম্মতি করা যায় বা বলবৎযোগ্য করা হয় তবে চুক্তি হবে। কারণ সব সম্মতি কিন্তু আমাদের আইনের দ্বারা বলবৎ করা যাবে না। আমরা উদাহরণ দ্বারা বুঝছি। দেখো প্রথমে একটা উদাহরণ দেওয়া আছে। কী দেওয়া আছে? অরুণ তার বাড়িটি 50,000 টাকায় বিক্রি করবে বলে বরুণকে জানালো। কি বললাম? অরুণ তার বাড়িটি 50,000 টাকায় বিক্রি করবে বলে বরুণকে জানালো।
বরুণ ওই দামে বাড়িটি কিনতে রাজি হলো, এটি চুক্তি। তাহলে আমি একটু দেখি খাতার মধ্যে বোঝানোর চেষ্টা করছি জায়গাটা। মনে করো বরুণ বলে একজন লোক আছে, ও কী করছে, ওর একটা হাউস আছে, হাউসটা মিস্টার এমকে বিক্রি করবে। ওকে বলো তুই আমার বাড়িটা কিনবি। তাহলে এ বি একে কী করছে, ওকে জানালো, আর ও যদি রাজি বলে, ও যদি বলে হ্যাঁ ইয়েস, তাহলে এটা হচ্ছে কন্ট্রাক্ট, চুক্তি। তা দুখানা পক্ষ আছে, প্রতিদান আছে, এবার তাদের সম্মতিও আছে, তাহলে এটা চুক্তি। তাহলে অরুণের এই প্রস্তাবটা একটা স্বীকৃতি। তাহলে আমি এই যে বি যেটা বলছে এটা হচ্ছে স্বীকৃতি, ও অফার দিল, ও কিন্তু এটা অফার দিল এটা। আর দুজনের মধ্যে প্রতিদান কত হচ্ছে, 50,000 টাকা মনে করো। তাহলে প্রতিদান কত, 50,000 টাকা। আর দুজনের মধ্যে একটা এগ্রিমেন্টে গড়ে উঠছে, আর দুজনের মধ্যে প্রমিস জোড়া আছে, আর এটা আইনের দ্বারা বলবৎযোগ্য। এ আর বি এর মধ্যে যে কন্ট্রাক্টটা হচ্ছে আইনের দ্বারা বলবৎযোগ্য হলে এটা চুক্তি। তাহলে আমরা সবকটা এলিমেন্টই পেলাম। একটা অফার আছে, বি ওকে অফার দিল এমকে, এই অফারটাকে মেনে নিল, দুজনের মধ্যে একটা প্রতিদান আছে, এবং এটা আইনের দ্বারা বলবৎযোগ্য, তাহলে এটা আইন, সরি এটা হচ্ছে চুক্তি। এবার দেখো বন্ধুরা, অল কন্ট্রাক্ট আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্ট আর নট কন্ট্রাক্ট। মানে কি, সব চুক্তি সম্মতি, কিন্তু সব সম্মতি কি চুক্তি? দেখি কি বলা হচ্ছে। দেখো চুক্তি এনে দুটো জিনিস দেখতে পাওয়া যায়, একটা সম্মতি, একটা আইন দ্বারা বলবৎযোগ্যতা। সম্মতি কাকে বলা হচ্ছে, সম্মতি দু ধরনের হয়, সামাজিক আর হচ্ছে আইনগত। সামাজিক কিন্তু যে চুক্তিটা সেটা আইনগতভাবে বলবৎযোগ্য নয়, অর্থাৎ আইনগত সম্মতি আইন দ্বারা বলবৎ করা যায়, কি সামাজিক আইন দ্বারা বলবৎ করা যাবে না। যদি সামাজিক চুক্তিকে আইন দ্বারা, সামাজিক চুক্তিকে যদি আইন দ্বারা বলবৎ করা যেত না, তাহলে আজকে প্রচুর মামলা হতো। আমাদের সামাজিক এমন অনেক চুক্তি আছে, তোমার একটা বার্থডে পার্টি আছে, সে বার্থডে পার্টিতে কোনো বন্ধুকে, কোনো ফ্রেন্ডকে তুমি ইনভাইট করেছিলে, কিন্তু সে আসলো না, তুই কেউ দুঃখ পেলে, বলে না ওর নামে একটা মামলা করে দিচ্ছি, হবে কি, হবে না, এটা সামাজিক চুক্তি, বুঝতে পারছো? তাহলে সামাজিক সম্মতি আইন দ্বারা বলবৎযোগ্য করা যায় না, তাই সে সম্মতি চুক্তি সৃষ্টি হতে পারে না। কিন্তু আইন দ্বারা, আইনগত সম্মতি আইন দ্বারা বলবৎযোগ্য বলে চুক্তি হয়। সে অর্থে বলা যেতে পারে সব চুক্তি সম্মতি, কিন্তু সব চুক্তি সম্মতি না। আর একটু দেখো, সামাজিক সম্মতি বা সোশ্যাল এগ্রিমেন্ট, সামাজিক জীবনে প্রতিবেশী, বন্ধুবান্ধব বা আত্মীয়জনের বিভিন্ন অনুরোধে বা প্রস্তাবে মানুষের মধ্যে মাঝে মাঝে গ্রহণ রক্ষা করতে হয়, এই প্রস্তাবকে সম্মতি বলা হয়, সামাজিক সম্মতি, কিন্তু এটা কিন্তু আইন দ্বারা বলবৎযোগ্য নয়। উদাহরণ দেওয়া, দেখো ক্ষয়ের বাড়িতে খাবার নিমন্ত্রণ বা ক্ষয়ের সাথে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, এটা সামাজিক সম্মতি। এই যে উদাহরণগুলো দিলাম, ক্ষয়ের বাড়িতে খেতে যাবে বা ক্ষয়ের সাথে বেড়াতে যাবে, এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে আমার এটা করতেই হবে, তাই এটাকে কিন্তু আমি নাও যেতে পারি, নাও যেতে পারে, এই জন্য কোনো মামলা মোকদ্দমা হবে না। অর্থাৎ যদি কোনো কারণে দেখা যায় যে ক্ষয় নিমন্ত্রণ রক্ষা করলো না বা ক্ষয়ের সাথে বেড়াতে গেল না, সেক্ষেত্রে কিন্তু ক্ষয়ের বিরুদ্ধে আদালতে শর্তভঙ্গ হিসাবে প্রতিবিধান চেয়ে মামলা করতে পারবে না। সামাজিক সম্মতি, সোশ্যাল এগ্রিমেন্ট যেখানে হয়, কোনো রকম মামলা মোকদ্দমা চলে না, অর্থাৎ সামাজিক চুক্তি আইনগতভাবে বলবৎ করা যায় না। তাহলে সামাজিক চুক্তি বলে এর কোনো প্রতিদান থাকে না। এবার আসছে আমাদের লিগাল এগ্রিমেন্ট। যদি কোনো সম্মতির ফলে সংশ্লিষ্ট দুটি পক্ষের মধ্যে আইনগতভাবে বাধ্যবাধকতা সৃষ্টি হয়, তাহলে সেই সম্মতিকে আইনগত সম্মতি বা চুক্তি বলা হয়। এটা কি, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে। তুমি একটা স্কুটি কিনেছো, স্কুটিটা কেনার সময় কোম্পানির সাথে
তোমার একটা এগ্রিমেন্ট হয়েছিল, আইনগত স্ট্যাম্প পেপার এগ্রিমেন্ট হয়েছিল, সেটা কিন্তু আইনগত এগ্রিমেন্ট। কোনো কারণে কোনো একটা পক্ষ যদি কোনো একটা শর্ত না পালন করো, তাহলে কিন্তু তোমার কী হবে, চুক্তিভঙ্গ হচ্ছে, এবং তারা কিন্তু আদালতে শর্তভঙ্গের প্রতিদান চেয়ে মামলা করতে পারে। একটা উদাহরণ দিয়েছি দেখো, ক তার গাড়িটি খকে 1,00,000 টাকায় বিক্রি করবে বলে সম্মতি করেছিল। খ আইনগতভাবে ককে 1,000 টাকা দিতে এবং ক ওই 1,00,000 টাকা, ওটা 1,00,000 টাকা ভুল বলেছি আমি, 1,00,000 টাকা, 1,00,000 টাকার বিনিময়ে ককে তার গাড়িটি দিতে বাধ্য থাকবে। এই বাধ্যবাধকতা আছে বলে সম্মতি আইনগতভাবে বলবৎযোগ্য। সরি, তাহলে ক খকে কী করছে, একটা গাড়ি বিক্রি করছে এবং সে বলেছে 1,00,000 টাকা দিলে বিক্রি করব। খ বলছে হ্যাঁ আমি নিতে রাজি আছি। দুজনের মধ্যে কিন্তু একটা এনফোর্সেবল রাইট তৈরি হচ্ছে, যেটা আইনের ক্ষেত্রে বলা হয় কন্ট্রাক্ট। তাহলে লাস্ট আমরা কী দেখতে পাচ্ছি, চুক্তি হতে গেলে সম্মতি থাকতেই হবে, কিন্তু তা আইনগতভাবে বলবৎযোগ্য হতে হবে। আর সম্মতি ছাড়া চুক্তি হতে পারে না। কিন্তু সম্মতি এমনও হতে পারে যা আইনগতভাবে বলবৎযোগ্য না। এমন অনেক কন্ট্রাক্ট আছে যার মধ্যে সম্মতি আছে কিন্তু ওর মধ্যে কোনো আইনগত বলবৎযোগ্য না। রাম শ্যামের বাড়িতে গেল না খেতে, নিমন্ত্রণ ছিল, সেটা কি আইনের দ্বারা বলবৎযোগ্য? বাড়িতে লোক নিয়ে পুলিশ নিয়ে দেখুন আমার বাড়িতে কিন্তু ইনভাইট ছিল, আসলো না, এটা কোনো কন্ট্রাক্ট হবে না। অর্থাৎ সব সম্মতি আইন দ্বারা বলবৎযোগ্য করা যায় না। তুমি একটা দোকানের পাশ দিয়ে যাচ্ছিলে, দোকানের পাশ লেখা আছে যে আজকে এই অফারটা চলছে, তুমি তাকিয়ে দেখলে, দোকানে বলে আজ কিনতেই হবে, করা যাবে কি? কারণ কন্ট্রাক্টই তৈরি হয়নি তোমার সাথে। কোনো লেখাপড়া আছে যে তোমার জিনিস দেখলে কিনতে হবে? যদি লেখা থাকতো তাহলে দোকানদার কিন্তু তোমাকে মামলা করতে পারতো। এরকম নেই কন্ট্রাক্ট, বুঝতে পেরেছ? তাহলে সব সম্মতি কিন্তু আইনের দ্বারা বলবৎ করা যায় না। সুতরাং সম্মতি হলে তা চুক্তি বলে গণ্য করা যাবে না। তাহলে অনেক এগ্রিমেন্ট আছে যে এগ্রিমেন্টগুলোকে আমরা বলতে পারবো না কন্ট্রাক্ট। এই জন্যে বলা হয় সব চুক্তি সম্মতি, সব সম্মতি চুক্তি নয়। তার আমরা কী বুঝলাম এই জায়গাটা, মেন কথা কী বুঝলাম, যে সমস্ত চুক্তিগুলোর মধ্যে আমি একটু বুঝি, আমার খাতায় বুঝাচ্ছি, দেখেছে না? তা আমরা কী দেখবো এখানে, আমরা লিখব, দেখো তা আমরা কী দেখতে পাচ্ছি, চুক্তির মধ্যে যদি কোনো সামাজিক সম্মতি থাকে তবে সেটা চুক্তির মধ্যে ফেলবো না। কিন্তু যদি কোনো আইনগত সম্মতি থাকে তাহলে চুক্তির মধ্যে ফেলবো। সামাজিক সম্মতি মানে কোনটা বলছিলাম, ইনভাইট করা, মনে করো বার্থডে পার্টি, লিখবো না পড়ি, বার্থডে পার্টি ইনভাইটেশন করা, বা তোমার সাথে ঘুরতে যাওয়ার যে একটা এগ্রিমেন্ট হয়েছিল সেটা কিন্তু সামাজিক চুক্তি না। যদি সে ঘুরতে না যায় বা বার্থডে পার্টিতে না আসে, তুমি কোনো পুলিশ টুলিশ নিয়ে মামলা করতে পারবে না যে উনি কিন্তু যায়নি। কিন্তু তুমি একটা স্কুটি কিনেছিলে, কার কিনেছিলে, সে কারে তোমার হয়েছে 10,00,000 টাকা পেমেন্ট করতে হবে একটা কোম্পানি থেকে। তাহলে এই যে এক্স নামে একটা কোম্পানি আছে, মনে করো এক্স লিমিটেড, এক্সের সাথে তোমার একটা গাড়ি কেনার একটা এগ্রিমেন্ট হয়েছিল, আইনগতভাবে বাধ্যবাধকতা আছে, এটা চুক্তি। তাহলে এই চুক্তি যদি অনেকগুলো হয়, যে চুক্তির মধ্যে সামাজিক চুক্তি আছে, সম্মতি আছে, সেটা চুক্তির মধ্যে ফেলবো না। কিন্তু যেটা সামাজিক চুক্তি নেই, আইনগত বাধ্যবাধকতা আছে, সেটা কিন্তু আমরা চুক্তির মধ্যে ফেলবো। এবার দেখো আমরা চুক্তি শ্রেণীবিভাগগুলো করব। চুক্তি শ্রেণীবিভাগ দেখো, চুক্তিকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বৈধতা অনুসারে, বাতিলযোগ্য নিষ্ফলযোগ্য চুক্তি, বাতিল চুক্তি, অবর্তনীয় চুক্তি। একটা চুক্তির গঠন অনুসারে, প্রকাশ চুক্তি, অনর্থ চুক্তি। একটা হচ্ছে চুক্তির পালন অনুসারে, কী দেওয়া আছে, পালিত চুক্তি, পালনীয় চুক্তি, একপাক্ষিক চুক্তি, দ্বিপাক্ষিক চুক্তি। এছাড়া আরও চুক্তি আছে, কোয়াসি কন্ট্রাক্ট, কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। একটা হচ্ছে কোয়াসি হচ্ছে উপচুক্তি, কন্টিনজেন্ট হচ্ছে ঘটনা সাপেক্ষে চুক্তি। ঠিক আছে, দেখে মনে হচ্ছে অনেক বড়, মনে রাখতে পারবে না, সব মনে রাখতে পারবে, বুঝিয়ে দেবো, ভালো মতো মনে রাখতে পারবে। ফার্স্ট আমরা আসছি বাতিলযোগ্য চুক্তি। নামটা দেখো কী দেওয়া আছে, বাতিলযোগ্য চুক্তি, অর্থাৎ ভয়েডেবল কন্ট্রাক্ট। দেখো যে কোনো কন্ট্রাক্ট করতে গেলে মানুষের মধ্যে কিন্তু কী থাকবে, একটা স্বেচ্ছাপদ ছায় থাকবে, হ্যাঁ আমি রাজি আছি। কিন্তু যদি দেখা যায় এক পক্ষের ইচ্ছা অনুসারে চুক্তিটা হচ্ছে, অন্য পক্ষে সেটা সম্মতি নেই,
সেক্ষেত্রে কিন্তু এটা বাতিলযোগ্য চুক্তি বলা হয়। 2I সাবসেকশনে বলা হচ্ছে যে সমস্ত সম্মতি এক বা একাধিক পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয় কিন্তু অপর পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎ হয় না তা বাতিলযোগ্য চুক্তি বলা হয়। তাহলে আমরা দেখে নিই কী লিখতে হবে। তাহলে আমরা দেখছি, দেখে নাও, আমি এখানে বলে দিচ্ছি। দুই পক্ষ, মনে করো এ একটা পক্ষ, বি একটা পক্ষ। এ ফোর্স দিয়ে কোনো একটা কাজ করাচ্ছে, যে এগ্রিমেন্টটা করতে হবে, কিন্তু এর কোনো সম্মতি নেই, ও রাজি নেই, তাহলে একে বলে বাতিলযোগ্য বলা হবে, বাতিলযোগ্য। কারণ আমি তোমাকে প্রথমে কি বললাম তোমাদের, যে এগ্রিমেন্ট করতে গেলে কিন্তু প্রথম কথা হচ্ছে দুজনের সায় থাকবে, দুজনে মেনে নেবে। এক পক্ষ মানলো অন্য পক্ষ মানলো না, তাহলে এটা হবে না, বাতিলযোগ্য বা বলা হবে ভয়েডেবল কন্ট্রাক্ট, ভয়েডেবল কন্ট্রাক্ট। এমন হতেই পারে মাসের 1 তারিখে, মনে করো 1 জানুয়ারিতে এ বিয়ের সাথে কন্ট্রাক্ট করেছিল, তখন ও রাজি ছিল, কিন্তু পরবর্তীকালে পরিস্থিতি পাল্টে গেছে, বি বলছে না আমি আর কন্ট্রাক্টটা করবো না, তখন কিন্তু এটা বাতিলযোগ্য হয়ে যাবে। পরিস্থিতিতে যদি কোনো একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে যদি কোনো কিছু পাল্টে যায়, তখনও কিন্তু কন্ট্রাক্ট বাতিল হতে পারে। কিছু উদাহরণ দেওয়া আছে, দেখো। ক তার গাড়িটি খকে বিক্রি করবে বলে কথা দিল, কিন্তু এ কথা ক ক্ষয়ের কাছে জোর করে আদায় করে, বল জোর করে আদায় করে। এক্ষেত্রে ক্ষয়ের চুক্তিতে আবদ্ধ না হয়ে এড়িয়ে যেতে পারে, অথবা চুক্তিতে নিজের ইচ্ছায় আবদ্ধ হতে পারে। তাহলে যেখানে সম্মতি জোর করে আনা হচ্ছে কন্ট্রাক্টটা, সেক্ষেত্রে কিন্তু এটা কন্ট্রাক্ট হবে না। অথবা আমি একটা উদাহরণ দিচ্ছি, ওরা দেখো, ক ও খ মানে চুক্তি হলো যে খ নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে কয়ের জন্য কোনো একটি কাজ করবে। তাই ক খয়ের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে যে এত পরিমাণ টাকা দেবো, খ এই কাজটা করবে। খ সে কাজটি করতে প্রস্তুত এবং ইচ্ছুক, কিন্তু ক তাকে সে কাজ করতে বাধা দিল, বা কয়ের জন্য সে কাজ করা গেল না। এইরকম ক্ষেত্রে কয়ের ইচ্ছানুসারে একটি কাজ বাতিলযোগ্য চুক্তি বলা হবে। আমি আরেকটু ভালো করে বুঝাচ্ছি, দেখো দেখো এখানে এক্স নামে একটা লোক আছে, ওয়াই নামে একজন ব্যক্তি আছে। ওয়াই আর এক্স একটা এগ্রিমেন্ট হয়েছে, একটা কাজ করতে হবে, দুজনের সম্মতি হয়েছে। এবার দুদিন বাদে যখন কাজটা করতে হবে, দুদিনের মধ্যে ও বলছে না এই কাজটা করতে হবে না, কিন্তু এ বলছে না আমি কাজটা করবোই করব। ও বলছে নো, ও বলছে ইয়েস আমি করবো। তো যেহেতু এই একটা পক্ষ না বলছে, সেহেতু এটা কন্ট্রাক্ট হবে না, বাতিলযোগ্য কন্ট্রাক্ট। কারণ আমরা কন্ট্রাক্টে কী দেখলাম, দুজনের সম্মতি থাকা দরকার, একজন সম্মতি করলে কন্ট্রাক্ট হবে না। বাতিলযোগ্য চুক্তি কাকে বলা হচ্ছে? প্রাথমিকভাবে সম্মতি আইনগতভাবে বলবৎযোগ্য হলেও পরবর্তী আইনের পরিবর্তনের জন্য অথবা অন্য কোনো কারণে বাতিল হয়ে যায়, উক্ত আইনের সম্মতি বা আইনগতভাবে বলবৎযোগ্য থাকে না, একে বাতিল চুক্তি বলা হচ্ছে। এই উদাহরণটা দিলে তোমরা বুঝতে পারবে। একটা উদাহরণ দিচ্ছি আমি। 31/3/2020 সাল, এই সালে ইন্ডিয়া সাথে চীনাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছিল যে আমার মোবাইল ফোন পাঠাবে, মোবাইল ফোন ইন্ডিয়াতে পাঠাবে, চীনারা পাঠাবে, মনে করো 5 লক্ষ মোবাইল ফোন পাঠাবে। এটার এগ্রিমেন্ট হয়েছিল 31/3/2020। পরবর্তীকালে করোনা ভাইরাস এসে গেছে, ইন্ডিয়া ব্যান করে দিয়েছে যে
চাইনিজ কোনো মাল ভারতে আসবে না। বুঝতে পারছো? তাহলে এই যে এগ্রিমেন্টটা হলো 31/3/2020-তে, পরবর্তীকালে কিন্তু এটা হলো বাতিল চুক্তি। বাতিল চুক্তি। এই এগ্রিমেন্টের কোনো আইনগত ফোর্স নেই। বুঝতে পারলে কি বললাম? একে বলা হচ্ছে তোমাকে ভয়েড কন্ট্রাক্ট। ভয়েড, VOID, ভয়েড কন্ট্রাক্ট। বুঝতে পেরেছ? ভয়েড কন্ট্রাক্টের ভালো উদাহরণ হচ্ছে এইটাই, যদি কোনো একটা দেশ আমাদের শত্রু হয়ে যায়, তার সাথে যদি কোনো একটা কন্ট্রাক্ট আগে করা থাকে, সেটা কিন্তু পরবর্তীকালে ভয়েড কন্ট্রাক্ট হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে বাতিলযোগ্য চুক্তি, এই চুক্তিটা আইনের চোখে কোনো সম্মতি পাচ্ছে না। এবার আসছে আনএনফোর্সেবল কন্ট্রাক্ট, মানে যদি ত্রুটি বিচ্যুতির কারণে কোনো চুক্তি আদালতের মাধ্যমে আইন কার্যকরী করা সম্ভব হয় না, তাকে বলা হচ্ছে অবর্তনীয় চুক্তি। তার মানে কি? তার মানে আইনের কোনো ত্রুটি ছিল, সে কারণে কোনো কন্ট্রাক্ট করা যাচ্ছে না, তাকে বলা হচ্ছে আনএনফোর্সেবল কন্ট্রাক্ট। এনফোর্স করাই যাবে না। এর একটা ভালো উদাহরণ আমি বলছি তোমাকে। মনে করো মিস্টার পি নামে একজন মানুষ আছে, সে একটা বাড়ি কিনেছে। বাড়িটা কেনার সময় একটা স্ট্যাম্প পেপার এগ্রিমেন্ট হয়। তো স্ট্যাম্প পেপারে একটা স্ট্যাম্প মারতে হবে, স্ট্যাম্প দিতে হবে তোমার এখানে স্ট্যাম্প। 15 দিনের, মনে করো 15 দিনের মধ্যে তোমার একটা টাইম দেওয়া ছিল। 15 দিনের মধ্যে সে যদি এই এগ্রিমেন্টের পেপারের মধ্যে যদি কোনো স্ট্যাম্প না বসায়, তাহলে কিন্তু পরবর্তীকালে এই যে কন্ট্রাক্টটা হলো, এই কন্ট্রাক্ট বাতিল হবে। বাতিল, আইনের চোখে কোনো চুক্তি হবে না। তাহলে আমরা কী পড়লাম? 3টে কন্ট্রাক্ট পড়লাম। একটা হচ্ছে বাতিলযোগ্য চুক্তি, যেটা এক পক্ষ সম্মতি আছে, অন্য পক্ষ সম্মতি নেই। একটা হচ্ছে বাতিল চুক্তি, এই চুক্তিটাই বাতিল। একটা বলা অবর্তনীয় চুক্তি, যেটা কি না কোনো কার্যকরী হবে না। তাহলে বন্ধুরা, আমরা তাহলে কী পড়লাম এই পর্যন্ত? একবার উদাহরণ দেখে নিই। প্রথমেই আমরা বললাম চুক্তি কাকে বলা হয়, চুক্তি কত প্রকারের হয়, চুক্তির উদ্দেশ্য কী, সম্মতি কাকে বলা হচ্ছে, দুটি পক্ষ থাকলে তখন তাকে সম্মতি বলা হয়। সম্মতিতে কারা কারা থাকবে? একাধিক ব্যক্তি থাকবে, প্রস্তাব থাকবে, স্বীকৃতি নিঃশর্ত হবে, সেটা শিখলাম। ঐক্যমত থাকবে, প্রতিদান থাকবে, অধিকার দায়বদ্ধতা থাকবে, সম্মতির প্রকার থাকবে। তাহলে আমাদের এই 7টা পয়েন্ট থাকবে আমাদের সম্মতির মধ্যে। এবার চুক্তি কাকে বলা হয় সেটা বললাম, যে আইন দ্বারা বলবৎ করা যে এমন সম্মতিকে চুক্তি বলা হয়। অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ কন্ট্রাক্ট। আর কন্ট্রাক্টের মধ্যে কারো উপাদান থাকবে অফার, প্রমিস, এগ্রিমেন্ট, কনসিডারেশন, মানে প্রস্তাব থাকবে, প্রতিশ্রুতি থাকবে, সম্মতি থাকবে, প্রতিদান থাকবে। আর কি দেখলাম? কিছু উদাহরণ দেখলাম। আর দেখলাম অল কন্ট্রাক্ট আর এগ্রিমেন্ট, বাট অল এগ্রিমেন্ট আর নট কন্ট্রাক্ট, মানে সব চুক্তি যদি সম্মতি হয় কিন্তু সব সম্মতি চুক্তি নয়। তা উদাহরণ দেখলাম যে এর মধ্যে সম্মতির মধ্যে কী থাকবে? সামাজিক সম্মতি। আরটা দেখলাম আইনগত সম্মতি। সামাজিক সম্মতি কোনটা? যার মধ্যে সামাজিক আইন দ্বারা কোনোভাবে বলবৎ করা যায় না, সে চুক্তিকে চুক্তি বলা গেল। পরবর্তীকালে এটাকে কিন্তু আইনভাবে প্রতিকার পাওয়া যায় না। কিন্তু আইনগত যে চুক্তি, আমি একটা স্কুটি কিনলাম, আমার যে শোরুম আছে তাকে কোনো পয়সা দিলাম না, পরবর্তীকালে তাহলে কিন্তু এই শোরুমটা কিন্তু আমার কোম্পানিটাকে, আমার স্কুটিটাকে নিয়ে যেতে পারে। এটা কিন্তু আইন দ্বারা বলবৎযোগ্য। আরটা কি পড়লাম? আইনগত সম্মতি থাকবে। আইনগত, আমি যখন গাড়িটা কিনবো, আমি বললাম আমি একটা অফার দিলাম, ও অফারটা মানলো, দুজনের সম্মতি আছে, আইনগত। তাহলে সব চুক্তি যদি সম্মতি হয়, কিন্তু সব সম্মতি চুক্তি না, কারণ সামাজিক চুক্তিকে বাদ দেওয়া হচ্ছে। ওকে, আর চুক্তি নেই আমরা দেখলাম, চুক্তি বিভিন্ন ভাগগুলো দেখে নিলাম। আর চুক্তি এখন 4টে ভাগ আমরা পড়লাম। বাতিলযোগ্য চুক্তি একটা পড়লাম, বাতিল চুক্তি, একটা হচ্ছে অবর্তনীয় চুক্তি। স্ট্যাম্প পেপারে যদি আমরা যদি স্ট্যাম্প না দিই, আদালতের কাছে কোনো চুক্তিভঙ্গের প্রতিকার চাওয়ার অনুমতি থাকবে না, কারণ আমি ওই কন্ট্রাক্টের মধ্যে, আমি যে উদাহরণটা বুঝালাম, এই এগ্রিমেন্ট পেপারের মধ্যে কোনো স্ট্যাম্প দিইনি, তাহলে পরবর্তীকালে আদালত বলবে এই এগ্রিমেন্টটা কোনো ভ্যালিডিটি নেই, আইনগত কোনো যোগ্যতা নেই। তাহলে এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে অবর্তনীয় চুক্তি বা এনফোর্সেবল কন্ট্রাক্ট। এবার আমরা নেক্সট পয়েন্টে আসছি, যে ক্লাসিফিকেশান অ্যাকর্ডিং দ্য ফরমেশন কন্ট্রাক্ট করতে গেলে একটা হচ্ছে ব্যক্তি চুক্তি, একে বলা হচ্ছে
এক্সপ্রেস কন্ট্রাক্ট আর একটা হচ্ছে ইমপ্লাইড কন্ট্রাক্ট। খুব ইম্পর্ট্যান্ট, কন্ট্রাক্ট একটা খুব লাগবে, এটা বুঝতে হবে আমাদের। তাই ব্যক্তি চুক্তি কাকে বলা হচ্ছে? চুক্তি গঠনের সময় যদি কোনো চুক্তি শর্তাবলী পালনের সব পক্ষ প্রকাশ্যে বা লিখিত বা মৌখিকভাবে একমত হয় তাকে বলা হয় প্রকাশ্য চুক্তি। কি বললাম? যতগুলো পক্ষ আছে, চুক্তি কেবলমাত্র দুটো পক্ষ লাগে না, আরও পক্ষ আসতে পারে, ABCDEFGH অনেকগুলো পক্ষ আসতে পারে। প্রত্যেকটা পক্ষ যদি আমরা লোক ধরি তাহলে দু পক্ষেরও বেশি হতে পারে, প্রত্যেকে যদি সম্মতি হয় তবে ওটা হচ্ছে এক্সপ্রেস কন্ট্রাক্ট। আর অনর্থ কোনটা? যদি চুক্তি সৃষ্টি হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তাব স্বীকৃতি যদি মৌখিক বা লিখিতভাবে না হয়ে সংশ্লিষ্ট ব্যক্তি আচরণের দ্বারা হয় বা হাবভাবের দ্বারা হয়, একেবারে ইমপ্লাইড কন্ট্রাক্ট। তা আমরা দুটো একটু বুঝে নিই ভালো মতো। দেখো, যদি কোনো একটা কন্ট্রাক্ট প্রকাশ্যভাবে লিখিতভাবে হয়, কোনো বন্ধুর সাথে কোনো একটা কন্ট্রাক্ট করা হলো যে পুজোর সময় 5 দিন, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5 দিন তোমরা একটা রেস্টুরেন্ট খুলবে বা কোনো একটা দোকান খুলবে। এই রাস্তার পাশে দোকানগুলো হয়, বিরিয়ানি, এগরোল, মোগলাই দোকান খুললে একটা খাতায় লিখে রেখে নিলে ওরা বলে হ্যাঁ আমরা রাজি আছি, সেটাকে একটা কন্ট্রাক্ট। লিখিত বা মৌখিকভাবে সবাই সম্মতি হয়েছে, তাই এটাকে আমরা কন্ট্রাক্টের মধ্যে ফেলে দিলাম। কিন্তু এমন কিছু কন্ট্রাক্ট আছে যে কন্ট্রাক্টটার মধ্যে কোনো লিখিত হয়নি, কিন্তু আচরণ এমন করছে মনে হচ্ছে কন্ট্রাক্ট। যেমন দেখো, একটা উদাহরণ দেওয়া আছে, ভাড়ার বিনিময়ে যাত্রী পরিচালনার ক্ষেত্রে চলাচলকারী কোনো বাস, কোনো কন্ট্রাক্ট নেই কিন্তু আমাদের, একটা বাস চলছে, বাসে উঠে গেলাম, কিন্তু আমাদের কিন্তু কন্ট্রাক্ট হয়ে গেল, এটা ইমপ্লাইড কন্ট্রাক্ট, অনুক্ত কন্ট্রাক্ট। কোথাও বলা নেই যখন আমরা বাসে উঠি কোনো এগ্রিমেন্ট করা হয়, আমাদের সাথে কোনো এগ্রিমেন্ট কিন্তু করা হয় না, কিন্তু ওখানে আমাদের কি করা হচ্ছে, ওখানে কিন্তু আমরা একটা এগ্রিমেন্ট না হলেও আমরা হাবভাবে দ্বারা বোঝাচ্ছি যে আমরা একটা কন্ট্রাক্টে আবদ্ধ, ওনাকে ভাড়া দিতে হবে, উনি আমাকে অতটা পর্যন্ত নিয়ে যাবে। আর কি, রেস্তোরাঁয় গিয়ে 1 কাপ চা কিনলাম, ওখানেও কোনো কন্ট্রাক্ট হয়নি দোকানদারের সাথে, কিন্তু আমরা কিন্তু একটা কন্ট্রাক্ট করেছি, এটাকে বলা হচ্ছে ইমপ্লাইড কন্ট্রাক্ট বা ধারণামূলক চুক্তি। ওনার দোকানে গিয়ে বসলাম, কিছু বললাম না, খালি বসলাম, উনি 1 কাপ চা দিল, আমিও কিনলাম, এটাও একটা কন্ট্রাক্ট হয়েছে, কিন্তু হাবভাবের দ্বারা বোঝানো হচ্ছে। অথবা স্বয়ংক্রিয় মেশিন থেকে ওজন নিল, এগুলি সবই হচ্ছে আমাদের আচরণমূলক কন্ট্রাক্ট বা ধারণামূলক কন্ট্রাক্ট। ঠিক আছে বন্ধুরা, এবার তাহলে আশা করি এই দুটো বুঝতে পেরেছো, একটা হচ্ছে প্রকাশ্য কন্ট্রাক্ট, একটা অনুক্ত কন্ট্রাক্ট। এবার আসছে মৌন কন্ট্রাক্ট, মৌন চুক্তি বা ট্যাকটিক কন্ট্রাক্ট। এই চুক্তিতে মৌন বলা হয় যখন কোনো পক্ষের আচরণের মাধ্যমে এটা হয়। যেমন দেখো, এটিএম মেশিন, সব থেকে ভালো উদাহরণ এটিএম মেশিন। এটিএম মেশিন থেকে যদি অর্থ তোলা হয়, সেই বিশেষ ট্যাক্স, সেই বিশেষ কাজটি ট্রাস্টি চুক্তির অন্তর্গত। কারণ কোনো ব্যাংকের এটিএম একটি পক্ষ যে অর্থ নিয়ে অপেক্ষা করছে, আর যিনি অর্থ তুলবেন তিনি সে যন্ত্রের কার্ড ঢুকিয়ে যখন অর্থ পেলেন, চুক্তি আইন পালন করা হলো। এইসব কর্মকাণ্ডের মধ্যে কোনো বাক্যলাপ হয় না, এটি এক ধরনের চুক্তি। তার মানে কি, মনে করো তুমি SBI ব্যাংকের এটিএমে গেলে, মনে করো আমি একটা উদাহরণ দিয়ে তোমায় বোঝাচ্ছি। SBI ব্যাংক এর এটিএম আছে, এটিএম ও কিন্তু একটা পক্ষ, অফার দিয়ে ও একটা অফার দিয়ে রাখছে, কিন্তু অফার যে আমার কাছে আসো, তোমরা তোমার এটিএমটাকে পাঞ্চ করো, টাকা পয়সা নিয়ে চলে যাও। এখানে কোনো এগ্রিমেন্ট নেই, কিন্তু দেখো কিন্তু মৌন চুক্তি, কেউ কথা বলছে না। এই মানুষটা যদি যায় তাহলে ও কিন্তু চুক্তি অনুযায়ী টাকা পয়সা পাবে। তাহলে SBI ব্যাংকের এটিএম শাখা আর এই মানুষটার মধ্যে কোনো কন্ট্রাক্ট কিন্তু লিখিত মৌখিক হয়নি, কিন্তু আচরণ দ্বারা বুঝিয়ে দিচ্ছে যে এটা কন্ট্রাক্ট, লিখে বলা হচ্ছে ট্যাকটিক কন্ট্রাক্ট। এবার কোয়াসি কন্ট্রাক্ট। অনেক সময় দেখা যায় যে কোনো দুটি পক্ষের মধ্যে চুক্তি আইন অনুসারে চুক্তিটি সম্পাদিত হয়নি, অর্থাৎ তাদের মধ্যে কোনো প্রস্তাবের আদান প্রদান হয়নি এবং সে প্রস্তাবে কোনো সায় দান করেনি, কিন্তু সংশ্লিষ্ট পক্ষসমূহের আচরণের ফলে চুক্তির মতোই কোনো দায় সৃষ্টি হয়।
অর্থাৎ আনুষ্ঠানিক কোনো চুক্তি না থাকা সত্ত্বেও তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে বলে ধরা না হবে, একে বলে কোয়াইসি কন্ট্রাক্ট বলা হয়। একটা উদাহরণ দিই, বুঝতে পারবে। ক্ষয়ের দোকানে দেখো কি বলা হচ্ছে, ক্ষয়ের দোকানে ভুলবশত তার কৃতপণ্য ফেলে রেখে গেছে। এক্ষেত্রে ক্ষয়ের কাজ হলো পণ্যটি ক্ষয়কে ফেরত দেওয়া বা পণ্যের মূল্য ফেরত দেওয়া। এখানে কোনো চুক্তি না থাকা সত্ত্বেও তাদের সম্পর্ক রয়েছে, এর উপযুক্তি। ভালো মতো বোঝো। মনে করো মিস্টার বিন জিও শপ থেকে কিছু কিনেছে, দোকান থেকে কিছু কিনেছে, উনি কিনেছেন, মনে করো কিনে এখানে রেখে দিয়ে গেছে। পরবর্তীকালে মিস্টার বিন ভুল করে উনি বাড়ি চলে গেছে, ওনার যে পণ্যটা আছে সেটা এখানে পড়ে আছে। এই জিও শপ উনি কিন্তু এই পণ্যটাকে মিস্টার বিনকে ফেরত দেবে, কোনো কন্ট্রাক্ট হয়নি কিন্তু তাও ফেরত দেবে, অথবা এই পণ্য যেহেতু মিস্টার বিন কিনেনি টাকাটা ফেরত দেবে। দেখো, কন্ট্রাক্ট না হওয়া সত্ত্বেও কিন্তু এটা বাধ্য। এটাকে বলা হচ্ছে কোয়াইসি কন্ট্রাক্ট, উপচুক্তি। খেয়াল করো আমি কথা কি বললাম। চুক্তি নেই, মিস্টার বিনের সাথে কোনো চুক্তি হয়নি কিন্তু যে মালটা যদি ফেলে যাই দিতে হবে, কিন্তু উনি দিয়ে দেবে। এটাই হচ্ছে আমাদের কোয়াইসি চুক্তি, উপচুক্তি বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। লাস্ট আজকে এটাই চ্যাপ্টারের লাস্টটা যে পড়াবো, একে বলে ই কন্ট্রাক্ট। এটা আমরা খুব জানি, আমাদের দৈনন্দিন জীবনে খুব লাগে। ই কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্টে যদি কথাবার্তার পরিবর্তে ইন্টারনেট ব্যবহার করা হয় এবং যদি দুই পক্ষ থাকে, তাকে বলা হচ্ছে ই কন্ট্রাক্ট। তুমি দেখতেই পাচ্ছ, যেমন ফ্লিপকার্ট, জোম্যাটো, অ্যামাজন, দুটো পক্ষ আছে। তুমি একটা পক্ষ, জোম্যাটো বা মনে করো ফ্লিপকার্টের একটা পক্ষ। এদের মধ্যে কোনো কথাবার্তা নেই, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে একটা কন্ট্রাক্ট তৈরি হয়ে গেল। আমি এতগুলো অফার দিলাম, ও দেখাচ্ছে কোনো একটা শাড়ি দেখাচ্ছে, কোনো কাপড় দেখাচ্ছে, বা মনে করো একটা মোবাইল দেখাচ্ছে, আমি দেখলাম। এটা কিন্তু উনি প্রস্তাব দিচ্ছে, অফার দিচ্ছে, আমি মেনে নিলাম, আমি অর্ডার দিলাম, অ্যাকসেপ্টেন্স হয়ে গেল। তাহলে জিওর সাথে তোমার ফ্লিপকার্টের সাথে কিন্তু একটা কন্ট্রাক্ট হয়ে গেল। এটা কার মাধ্যমে হলো? ইন্টারনেটের মাধ্যমে, ই কন্ট্রাক্ট। বুঝতে পারছো? তাহলে আমরা চুক্তি দেখলাম। একবার লাস্ট আমরা বলে দিচ্ছি কি একটা হলো এক্সপ্রেস কন্ট্রাক্ট, যেটা আচরণ বা লিখিত মৌখিক হবে, বা যেটা কিনা কোনো আচরণ দ্বারা বোঝানো হবে, যেমন ট্রেনে ওঠা বা বাসে ওঠা, কোনো আমরা এগ্রিমেন্ট করি না, কিন্তু তাছাড়াও কিন্তু ওদের সাথে একটা কন্ট্রাক্ট থাকে আমাদের। মনোচুক্তি একটা হচ্ছে এটিএম কার্ডে, যেটা উদাহরণটা আমরা দিলাম, বা একটা বললাম কোনো একটা পণ্য ফেলে দিয়ে গেছি, আমি নিতে ভুলে গেছি, সেটাও এর মধ্যে পড়ছে। আর তোমার হচ্ছে জিও স্মার্ট বা মনে করো ফ্লিপকার্ট, এই সমস্ত কোম্পানির মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে ই কন্ট্রাক্ট। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা এইটুকুই বন্ধ পড়লাম। পরবর্তী আরও চ্যাপ্টারটা অনেক বড় আছে, আমি রেগুলার এই চ্যাপ্টার নিয়ে পুরোটাকে আমি শেষ করব, এই অডিট ল দিয়ে পুরো চ্যাপ্টারটাকে আমি শেষ করব। রেগুলার ভিডিওগুলো আমি ছাড়বো, আর পরীক্ষার আগে তোমাদের এই চ্যাপ্টারটার উপরে আমি পুরো একটা রিভিশন ভিডিও তোমাদের ছাড়বো। তোমরা 2-1 ঘন্টার মধ্যে পুরো রিভিশন দিয়ে তারপর তোমরা পড়াশোনা করে পরীক্ষা যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। এছাড়াও কিন্তু এই কমার্সের তোমাদের অডিট আর ল ছাড়াও আমি কিন্তু এখানে অ্যাকাউন্টসের তোমার বিভিন্ন যে কঠিন কঠিন চ্যাপ্টারগুলো আছে, যেগুলো বুঝতে খুব অসুবিধা, সেটা আমি রেগুলার আপলোড করব। এছাড়া তোমাদের কস্টিং আছে, তোমাদের ট্যাক্স আছে, সেটা আমি ছাড়বো। আর তোমরা যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করে রেখো, যাদের সত্যি খুব প্রয়োজনীয়তা আছে। আর যদি ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী সব কটা ভিডিও তোমরা পেয়ে যাবে। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ দিলাম বন্ধুরা। আজকে এতক্ষণ ভিডিওটা দেখবার জন্য, সময় দিয়ে ধৈর্য দিয়ে দেখবার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দিচ্ছি বন্ধুরা। আজকে আমি এই পর্যন্ত রাখছি।